মুক্তিযুদ্ধ জুলাইয়ের চেতনায় দেশ গড়বে বিএনপি, নির্বাচনী জনসভায় তারেক রহমান। 12 ফেব্রুয়ারি দেশ ও মানুষের ভাগ্য বদলের নির্বাচন। জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা সকলের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। 12 তারিখ চাঁদাবাজ ও দখলদারদের লাল কার্ড দেখাবে জাতি, মন্তব্য জামায়াত আমিরের। জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে। ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয় নাহিদের। আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট, ঘুষ, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সংস্কৃতির অবসান ঘটিয়ে অর্থনৈতিক বৈষম্য বিলোপের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। প্রচার প্রচারণার শেষ দিকে প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগ, ভোটের মাঠে সহিংসতা বাড়ায় টিআইবির উদ্বেগ। নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব বা ক্ষমতা, সেটির কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। সনদ জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। এই আমলে হচ্ছে না চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি, জানালেন বিডা চেয়ারম্যান। এবং সম্মান হানি করে বিশ্বকাপে খেলতে চায় না বাংলাদেশ, মন্তব্য ফারুকের। পিসিবি ও আইসিসির সাথে বৈঠক করতে পাকিস্তানে বুলবুল। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায় দেশ গড়বে। রাজধানীতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী সহ 7টি জনসভায় বক্তব্য রাখেন তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে উন্নয়নের নামে প্রতারণা হয়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলের ভোট। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 30টি জনসভায় যোগ দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। আনুষ্ঠানিক প্রচারণার 2 দিন আগে রাজধানীতে গণসংযোগে নামলেন বিএনপি চেয়ারম্যান। ঢাকা 17 আসনের ইসিবি চত্বরে পথসভায় যোগ দেন রোববার বিকাল 3:45টায়। পরে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হলে ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে। আপনাদের ভোটে, এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই। ঢাকা 17টাতেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ। ইসিবি চত্বরের পথসভা শেষে ঢাকা 16 আসনের পল্লবীতে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানান, বেকার সমস্যা নিরসনে ধারাবাহিকভাবে কর্মসংস্থান বাড়ানো হবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে দেয়া হবে সহজ শর্তে ঋণ। আগামীতে চাকরি বাকরি সংস্থানের জন্য বিদেশে যাবেন, তার জন্য আমরা সহজ শর্তে স্বল্প ঋণের সুবিধা তাদেরকে দিব, যাতে করে সেই ঋণের সুবিধা দিয়ে তারা যেতে পারেন, যাতে করে তাদের বাপ পিতার পৈতৃক ভিটা যাতে বিক্রি করতে না হয়। অভিযোগ করেন, গত 16 বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, হয়েছে মেগা দুর্নীতি। নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড ও কৃষকদের জীবনমান উন্নয়নে কৃষি কার্ড দেওয়ার অঙ্গীকার করেন তিনি। আপনাদের সমর্থনে 12 তারিখে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমরা এই কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং মা বোনদের হাতে যেভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, একইভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড নামে একটি কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। পল্লবীর জনসভার পর ঢাকা 15 আসনে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে যোগ দেন তারেক রহমান। ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠন করার অঙ্গীকার করেন তিনি। জীবন উৎসর্গ করে এই অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। রাতে শ্যামলী ক্লাব মাঠে জনসভা করেন তারেক রহমান। মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে বিএনপি কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি। আমাদেরকে জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা সকলের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সব ধরনের ভুয়া কার্ড, চাঁদাবাজ, মামলাবাজদের বিরুদ্ধে 12 তারিখ লাল কার্ড দেখাবে মানুষ, বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার সকালে ঢাকা 11 আসনের বাড্ডা এলাকায় নির্বাচনী জোটের জনসভায় একথা বলেন তিনি। এলাকাটিতে জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, 12 তারিখ ব্যর্থ হলে 5 আগস্টও ব্যর্থ হবে।
ঢাকা 11 আসনে 11 দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে যোগ দেন জামায়াত, এনসিপি সহ জোটের নেতাকর্মীরা। সারা দেশে আগামী 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের। নিজ নির্বাচনী এলাকার সমস্যা সংকটের কথা তুলে ধরেন নাহিদ ইসলাম। বলেন, জুলাইতে ঢাকা 11 আসন তাকে আশ্রয় দিয়েছে, সেই ঋণ তিনি সংসদে গিয়ে শোধ করতে চান। বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্ট যেভাবে সফল করেছি 12ই ফেব্রুয়ারিতেও সফল করব। আমি দেশের জন্য জীবন দিয়ে, দেশের জন্য কাজ করে আমি ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ। সমাবেশে বিএনপির কড়া সমালোচনা করেন জামায়াত আমির। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপিটা নিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গুলামদেরকে লাল কার্ড দেখাবে। 10 টাকা শেয়ার করে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হলো ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হলো সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাআল্লাহ লাল কার্ড দেখাবে। 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী হিসেবেই পাওয়া যাবে প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাহলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সামাজিক বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। চাঁদাবাজি, আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়তে 12ই ফেব্রুয়ারি এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধেই জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ, যার লক্ষ্য ছিল পুরনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট, ঘুষ, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সংস্কৃতির অবসান ঘটিয়ে অর্থনৈতিক বৈষম্য বিলোপের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন তারা। এছাড়া ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিজ নিজ সংসদীয় এলাকার বিদ্যমান সমস্যা সমাধানে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন। ঢাকা 12 ও 18 আসন ঘুরে ভোটের মাঠের আরও খবর জানাচ্ছেন মাসুদ সুমন। ঢাকা 18 আসনে ভোটের মাঠে শেষ দিকের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। 10 প্রার্থীর মধ্যে 11 দলীয় ঐক্যজোটের শাপলাকলি ও বিএনপির ধানের শীষ প্রতীক নির্বাচনী দৌড়ে এগিয়ে। ধানের শীষ প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। উঠান বৈঠক, মিছিল ও সভা সমাবেশে চাইলেন ভোট। বাকি প্রার্থীদের সাথে নিয়ে মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি। জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করলে ইনশাল্লাহ অন্যান্য যে প্রার্থীগুলো আছে তাদেরকে সাথে নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। বিশেষ করে এই গত ফ্যাসিবাদী সরকার সমাজটাকে যে খণ্ড বিখণ্ড করেছে, দ্বিধা বিভক্ত করেছে, সেই দ্বিধা বিভক্তি থেকে যদি আমরা সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে সমাজের অনেক অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার এমনি দূর হয়ে যাব। একই আসনে নিকুঞ্জ এলাকায় গণসংযোগ ও মিছিল করেছেন শাপলাকলি মার্কার প্রার্থী আরিফুল ইসলাম। ভোটারদের রাজনীতিতে নতুন বন্দোবস্তে স্বপ্ন দেখান তিনি। ভোট যে কাস্ট হবে তার একটা অধিকাংশ ভোট আমার দিকে আসবে। অন্যতম কারণটি হচ্ছে এই বৃহত্তর উত্তরার যে মায়েরা আছেন, বিশেষ করে আমাদের মায়েরা, বোনেরা এবং নারী সহযোদ্ধারা, তারা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। আমাদের প্রায় 15,000-এর অধিক মায়েরা যারা
অনবরত কাজ করছে। রাজধানীতে ৩ সাইফুলের লড়াই খ্যাত ঢাকা ১২ আসনে এদিন গণসংযোগ করেন জামায়াত প্রার্থী সাইফুল আলম খান মিলন, বিএনপির শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম নীরবের ভোট কাটাকাটিতে দাঁড়িপাল্লার সহজ জয়ের আশা করছেন তিনি। মানুষ যেটা চাচ্ছে এটা আমাদের নারী পুরুষ তরুণ তরুণীরা একটা পরিবর্তন চায় এবং জুলাই বিপ্লবটা পরিবর্তনের জন্য হয়েছে। সেই কারণে তারা মনে করে জামাত ইজ দি বেস্ট অপশন এবং তারা মনে করে জামাতকে সুযোগ দেওয়া উচিত। এই কারণে আমরা একটা খুবই উৎসাহব্যঞ্জক সাড়া পাচ্ছি। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে হ্যাঁ ভোট দিতেও ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি এবং শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশন এবং অন্যান্য অংশীজনদের মধ্যে ঘাটতি দেখা যাচ্ছে। রবিবার সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন পর্যবেক্ষণের কথা জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। নিরপেক্ষ, স্বচ্ছ এবং সবার জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন অন্যান্য অংশীজনের মধ্যে ক্রমবর্ধমানভাবে প্রয়াস আছে নিঃসন্দেহে, বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন এবং অনিয়ম ও অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব বা ক্ষমতা সেটির কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির সভায় এই নির্দেশনা দেন তিনি। বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা অনেক, কিন্তু দক্ষতা প্রশিক্ষণের সনদ জালিয়াতি ও প্রতারণার জন্য বাংলাদেশের কর্মীদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। 2018 সালে প্রতিষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এটি ছিল গভর্নিং বডির দ্বিতীয় সভা। এর আগে 2022 সালে গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। আমরা আজকে ডিপি ওয়ার্ল্ড থেকে একটি চিঠি পেয়েছি। আমাদের সাথে যে নেগোসিয়েশন চলছে সেটার প্রোগ্রেস নিয়ে ওনারা খুশি হয়েছেন এবং ওনারা আমাদের কাছে বেসিক্যালি কিছু সময় চেয়েছেন এটাকে রিভিউ করার জন্য। তো যেহেতু ওনারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন, তাহলে মোস্ট পসিবলি আমাদের হাতে আর 2টি কার্য দিবস বাকি আছে। তো ওনারা যেহেতু সময় চেয়েছেন, আমি ধরে নিচ্ছি যে এখানে একটা প্রবাবিলিটি আছে যে এটা এই সরকার আমল পার হয়ে, ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে। কথিত 111 সরকারের আমলে ডিজিএফআইকে ব্যবহার করে জিজ্ঞাসাবাদের নামে রাজনীতিবিদদের ভয়াবহ নির্যাতন চালানো হতো। গুমের মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দিতে এসব কথা বলেন সাবেক সেনাপ্রধান ইকবাল ভুঁইয়া। আওয়ামী লীগের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুমের মামলায় ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। রবিবার তার উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া। জবানবন্দিতে তিনি বলেন, 2007 থেকে 2009 পর্যন্ত এ সময়ে ডিজিএফআই হয়ে ওঠে দেশের মুখ্য নিয়ন্ত্রক। বিভিন্ন সময়ে তারা রাজনীতিবিদদের তুলে নিয়ে গিয়ে চালায় নির্মম নির্যাতন। উনি বলেছেন যে ডিজিএফআই যে রাজনৈতিক নেতাদেরকে তুলে নিয়ে নির্যাতন করত তার একটা উদাহরণ তিনি দেখিয়েছেন এবং তিনি তার সাক্ষ্যের মধ্য দিয়ে কিন্তু এটা বলার চেষ্টা করেছেন যে কিভাবে ডিজিএফআইকে দিয়ে তারিক সিদ্দিকীরা একটা ডিফ্যাক্টো কমান্ড স্ট্রাকচার তৈরি করেছিলেন এবং তারা অপরাধমূলক কাজ করতেন, রাজনীতি নিয়ন্ত্রণ করতেন, দুর্নীতির মধ্যে নিজেদেরকে লিপ্ত করতেন। এ সাবেক সেনাপ্রধান তার জবানবন্দিতে আরো বলেন, নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক নিয়োগ হওয়ার পর ধীরে ধীরে বাহিনীর ওপর কর্তৃত্ব স্থাপন করেন। তার নির্দেশেই গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ে বিভিন্ন সংস্থা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ তৈরির মাধ্যমে একটা ডিপ স্টেট তৈরি করা হয় এবং সেনাবাহিনীর কমান্ডের বাইরে আরেকটি কমান্ড স্ট্রাকচার তৈরি করা হয়। সেই কমান্ড স্ট্রাকচারকে দিয়ে সেনাবাহিনীর কোনো অংশকে দিয়ে তাদেরকে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয়েছে বলে তিনি সাক্ষী দিয়ে বলেছেন। তিনি র্যাব সংক্রান্ত বিষয়ে সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন
যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করতেন। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি অসমাপ্ত থাকায় সোমবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। যেটা বাংলাদেশের একটা প্রফেশনাল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নির্বাচনে বিঘ্ন ঘটাতে চট্টগ্রাম বন্দরে আন্দোলন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে কথা বলেন তিনি। কয়েকদিন পরে ওই কনস্টিটিউয়েন্সিতে তারা একটা গন্ডগোল সৃষ্টি করছে, এটা ইলেকশন কমিশনের দেখার ব্যাপার। আমি সিইসি মহোদয়কে অনুরোধ করেছি, কারণ ইলেকশনটা যদি ওখানে ঠিকমতো না হয় এটা নিয়ে সমগ্র দেশের ইলেকশন নিয়ে কথা উঠবে। 18 কোটি মানুষকে তারা জিম্মা রাখছে, এটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর the government has decided to go in hard line. ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। শান্তিপূর্ণভাবে নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রংপুরে আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এখানে তাদের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। যেগুলি এই সময়ের ভিতরে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন ছিল, ওই সবকটার প্রিপারেশনে তারা নিয়ে ফেলছে। এজন্য এই রংপুর ডিভিশনের সকল কর্মকর্তা কর্মচারীদের আমি ধন্যবাদ জানাই, এবং এদের সাথে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে জড়িত তাদেরও আমি ধন্যবাদ জানাই। এবং এখানকার নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হবে। আগামীকাল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সই হবে, এমনটি জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। ঠিক একটা যে কোনো ক্রয় বিক্রয় চুক্তি থাকে, এটা ব্যক্তি পর্যায়ে হলেও একটা নন ডিসক্লোজার থাকে যে ভাই এই কথাটা আপনি আর কাউকে বলবেন না, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে চুক্তি সম্পাদিত না হয়। আর চুক্তি সম্পাদন হলে নিশ্চয়ই এই চুক্তি প্রকাশিত হবে। আমি প্রকাশের ক্ষেত্রে কোনো সমস্যা দেখি না। এবারে আন্তর্জাতিক সংবাদ। সঙ্গে আলোচনা করতে বুধবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানা গেছে দুই নেতার বৈঠকে প্রাধান্য পাবে ইরান পরিস্থিতি এবং দেশটির পারমাণবিক ও সামরিক সক্ষমতার বিষয়টি। এ সময় ইরানে মার্কিন হামলা বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের বিরুদ্ধে যে কোনো অভিযান গোটা মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে দেবে এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সম্মানহানি করে বিশ্বকাপে খেলতে চায় না বাংলাদেশ, জানালেন বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। বিসিবি এবং আইসিসির সাথে মিটিংয়ে অংশ নিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানে গেলেন। সেসব বিষয় নিয়েও কথা বলেন তিনি। পূর্বাঞ্চলে সিসিডিএম টি-20 টুর্নামেন্টে অংশ নিয়ে এসব কথা বলেন ফারুক। রাজধানীর পূর্বাঞ্চলে সিসিডিএম টি-20 চ্যালেঞ্জ টুর্নামেন্টের ফাইনাল, সেটি দেখতে হাজির হলেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। এরপর সেখানে দেখা গেল বিতর্কিত আরেক পরিচালক নাজমুল ইসলামকে। মাঠে বসে উপভোগ করলেন ফাইনাল ম্যাচ। সেখানে টিম অপরাজিতকে 5 উইকেট হারালো টিম অগ্রণী। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হলেন ফারুক আহমেদ। জানালেন এমন টুর্নামেন্ট সামনে আরও আয়োজন করতে চান। আগামী প্রিমিয়ার লিগের আয়োজনও করতে চান সব দলকে নিয়েই। খেলার ক্রিকেটটা খেলার মাঠে থাকাটা খুব জরুরি। আপনি আজকে কে বোর্ডে আছে কে নাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেট যদি এগিয়ে যেতে চায় তাহলে আপনার খেলার মাঠ থেকে খেলা বর্জন করে এটা কোনো পক্ষই কোনো ধরনের লাভ হতে পারে না। এটা শুধুমাত্র ক্রিকেটের ক্ষতি হবে, ক্রিকেটের প্লেয়ারদের ক্ষতি হবে। এটা আমি আশা করব যে প্লেয়াররা যাতে অনুধাবন করে। বিসিবি সভাপতির হঠাৎ ফোনে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি বুলবুল। সেখানে ভারত পাকিস্তান টি-20 ম্যাচ নিয়ে আইসিসির সাথে আলোচনায় বসবে পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতামত গুরুত্ব পাবে সেই বৈঠকে। আমাকে প্রেসিডেন্ট রাতে ফোন করেছিলাম, ধরতে পারিনি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে দেখলাম বাবা শুনেছি প্রেসিডেন্ট গেছেন, সেটি তো বলেছেন আইসিসি একটা মিটিং করতে গেছেন।
টি-20 বিশ্বকাপ চলমান, এখনো আলোচনায় ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে। সম্মানের প্রশ্নে কাউকে ছাড় দিতে নারাজ ফারুক আহমেদ। একটা প্লেয়ার, একটা দর্শক, একটা জার্নালিস্ট, একটা অফিসিয়ালের যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে, এবং যেটা ঘটার সম্ভাবনা ছিল প্রচুর, এবং আমরা কয়েকবার এক্সপ্লেনেশন চেয়েছি আইসিসির কাছ থেকে, তারা শুধুমাত্র স্ট্যান্ডার্ড প্রোটোকল ছাড়া নতুন কোনো প্ল্যান আমাদের দিতে পারেনি। বোর্ডের সাথে গণমাধ্যম কর্মীদের কোনো দূরত্বই তৈরি হয়নি, দুপক্ষের সাথে সম্পর্ক ভালো, সেটি বিশ্বাস করেন এই পরিচালক। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।